ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ। ১৪০ উপজেলায় কাল ভোট, আজ বিতরণ করা হবে নির্বাচনী সরঞ্জাম। প্রচণ্ড তাপদাহের পর চট্টগ্রামে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরলেও জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী। মুন্সিগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে কৃষকদের ব্যাপক ক্ষতি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রীকে ইফটিজিং করার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এবং জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে অস্তিত্ব সংকটে লালমনিরহাটের ৮টি ছোট নদী হুমকিতে পড়েছে পরিবেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচারণা মধ্যরাতে শেষ হয়েছে। এ ধাপের ১৪০ উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। আজ বিভিন্ন কেন্দ্রে বিতরণ করা হবে নির্বাচনী সরঞ্জাম। ৩টি পদে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকায় সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ বা ২১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, উপজেলা নির্বাচন নিয়ে সব শেষ, আর কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা একটি সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং কি ধরনের আসলে এই ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন এবং কি পদক্ষেপ তারা নিয়েছেন নির্বাচন কমিশন থেকে সেটি আসলে কি জানাবেন তা আমরা পরবর্তী সংবাদে আমরা জানাতে চেয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমাদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কথা বলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন সেই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করেছেন এবং অনেক প্রার্থীও তারা বাতিল করেছেন এবং যারা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের বিষয়েও তিনি কথা বলেছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আরেকটি বিষয়, যেহেতু এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি আসলে নিয়ম রক্ষার কোনো নির্বাচন নয়, এটি সাংবিধানিকভাবে যেহেতু নিয়ম রয়েছে এই নির্বাচনটি সম্পন্ন করার, সেই জন্য তাদের অবস্থান থেকে কঠোর অবস্থানে থেকে তারা এই নির্বাচনটি করবেন। এবং আরও একটি বিষয় জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্স এবং যারা মাঠ পর্যায়ে থাকবে এবং যারা মাঠ প্রশাসনের দায়িত্বে যারা পালন করবেন, বিশেষ করে যেগুলোকে বলা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো থাকবে, তাতে করে ১৯ জন আসলে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়াও যেগুলো সাধারণ ভোট কেন্দ্র রয়েছে সেগুলোতে আসলে ১৭ জন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয়, সিসি বলেছেন যে আসলে নির্বাচনে কি আসলো না এটা তাদের দেখার কোনো দায়িত্ব নয়। নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা সেই বিষয়টি হলো, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক কেন হচ্ছে সেই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমরা গড়ে দেখেছি যে প্রত্যেকটি আসনে ৪ জন করে প্রার্থী আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো ফৌজি, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন। সোমবার প্রচারণার শেষ দিনে রাত 8:30টার দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তার উপর হামলা চালানো হয়। এ সময় তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে আহত অবস্থায় তিনি কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাতে লাঠি ছিল, সবাই মিলে জড়িয়ে ধরেছে আমার লোকজন। তারপরেও তারা 7-8 জন ব্যক্তি উনি এক জায়গায় বসেছিলেন, সেখানে এসে তার উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে উনি আমাদেরকে বলেছেন এবং উনি সকলকে চিনতে পারেননি, তবে 2-1 জনের নাম বলেছেন। সাথে সাথে আমাদের এদিকে ডিবির এবং থানার 2টা টিম আমরা কাজ করছি। প্রচণ্ড তাপদাহের পর চট্টগ্রাম নগরীতে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি হয়েছে। গতকাল বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও রাস্তায় পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। ঘণ্টাখানেক বৃষ্টিতে নগরীর বেশ কিছু স্থানে জলজট তৈরি হয়েছে। জলজটের কারণে রাস্তায় পানি জমে গাড়ি নষ্ট হওয়ায় চালকরা পড়েন বিপাকে। বৃষ্টির কারণে রাস্তায় জলজট তৈরি হওয়ায় বিকেলের দিকে অফিস ফেরত ঘরমুখো মানুষ ছিল অবরুদ্ধ। খুলনায় 3 সপ্তাহের টানা তীব্র তাপপ্রবাহের পর অবশেষে খুলনায় সেই কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে অস্বস্তি নেমে আসে। সোমবার সন্ধ্যায় খুলনায় প্রত্যাশিত বৃষ্টি হয়েছে, এতে স্বস্তি নেমে এসেছে চারপাশে। সন্ধ্যা 6:30 বৃষ্টি শুরু হয়। রাত 9টা পর্যন্ত 55 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। 6:30টার দিকে শুরু হয় ঝড় বৃষ্টি। বৃষ্টিতে প্রকৃতি শীতল করে দিয়েছে। মুন্সিগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি ও রমজান বেগ এলাকার চাষিদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মাত্র আধ ঘন্টার এ শিলায় বাঙ্গিতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কৃষকরা। শিলাবৃষ্টির আঘাতে লণ্ডভণ্ড হয়েছে পৌরসভাটির খাসকান্দি ও রমজান বেগ এলাকা জুড়ে জমিতে আবাদ করা বাঙ্গি। গতকাল মুন্সিগঞ্জ সদরের খাসকান্দি ও রমজান বেগ এলাকা ঘুরে জমিতে বাঙ্গি আবাদের ব্যাপক ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গতকালকে আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলায় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়েছিল। আমাদের পৌরসভা যে ব্লকটা রয়েছে সেখানে বাঙ্গি রমজান বেগ এলাকায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কৃষি বিভাগের আমরা সকলেই মাঠে পর্যবেক্ষণ করছি। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বজ্রপাতে একই মাদ্রাসার 19 জন ছাত্র আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম মাওলানা কেরামত আলী বলেন, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন শিক্ষার্থীরা মাদ্রাসার বারান্দায় অবস্থান নিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে মাদ্রাসার 19 শিক্ষার্থী আহত হয়। মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে 10 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি 9 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে জসিম হাওলাদার নামে এক শ্রবণ প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট গ্রামে এ ঘটনা ঘটে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বৃষ্টির মধ্যে জসিম হাওলাদার গোয়াল ঘরে গরু বাঁধতে গেলে আকস্মিক তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জের শ্রেণীকক্ষে ঢুকে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ইফটিজিং করায় প্রতিবাদ করায় মোহাম্মদ হাসান নামের এক শিক্ষককে পিটিয়ে 2 হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাং। ভুক্তভোগী ব্যক্তি উপজেলার মুসাপুর ইউনিয়নের জামিয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। উপজেলার মুসাপুর ইউনিয়নের মদিনা বাজারের পূর্ব পাশে ঘটনা ঘটে। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ, উজানের একতরফা পানি প্রত্যাহার আর কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটের 8টি ছোট নদী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায়। নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট। নেই বৃষ্টি, আসছে না উজান থেকেও পানি। বৈশাখের খরতাপে পুড়ে খাঁ করছে রত্নাই, স্বর্ণামতী, সতী, ত্রিমোহনী সহ লালমনিরহাটের 8টি ছোট নদী। একসময় যেখানে পানির প্রবাহের সাথে মিশে একাকার হতো কৃষি, মৎস্য সহ আর্থিক সংস্থানের নানা আয়োজন। পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত। নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো। আগের মতো দেখা মেলে না নৌকার, হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালির সুর। আগে তো পানি এলা তো পানি নাই, এলা তো আবার সবাই তো মানুষে করিবার হয় না।
পানি তো বহুত ছিল, তখন তো নৌকা পার হওয়া হয়েছিল। নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় 3টি নদীর 85 কিলোমিটার খননের পাশাপাশি 2 ধার উঁচু করার কথা থাকলেও কাজের কাজ হয়নি। আগের কোনো ঐতিহ্য নাই, এখন সবগুলা খরা মৌসুমের মতো পানি নাই, আবাদ হচ্ছে না। বানটা যেভাবে দেওয়া কথা ছিল ওইভাবে বানটা হয়নি। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়িয়ে গেছে। এই 4টা নদীতে যদি যথাযথ প্রবাহ থাকতো এই মুহূর্তে, তাহলে বর্তমান আমাদের গ্রাউন্ড ওয়াটার যে পর্যায়ে আছে এটা আমরা আরো উপরে পেতাম। আমরা তাহলে 1 কোমর পানি ছিল কি 5 ফিট পানি ছিল, এখন কিন্তু 1.5 ফিট পানিও নাই নদীতে। নদী গবেষক তুহিন ওয়াদুদের মতে ছোট নদীগুলো বড় নদীর কান, নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় তাই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে নানা জটিলতা থাকলেও নদীর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। এছাড়া নদী খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্ডিয়া যেমন বিভিন্ন জায়গায় বাদ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে, ফলে উজান থেকেও পানি আসতেছে না। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে। 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্প যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই বৈশাখ আছে, নেই শুধু সেই নদী, নেই সেই নদীর জল। এই অঞ্চলের প্রাণ প্রকৃতিকে রক্ষায় এই ছোট ছোট নদীগুলোর সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেওয়া এখন বিশেষ প্রয়োজন বলছেন এই অঞ্চলের মানুষজন। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট। নরসিংদীর বেলাবতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজীব নামের এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনায় বিচার চেয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে রাজীবের স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জহির মেম্বার বলেন, উল্টো রাজীবের পক্ষের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। বর্তমানে উভয় পক্ষের 3 জন বেলাবো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। শরীয়তপুরে নড়িয়ায় সরকারি খাল প্রভাবশালীদের দখলে নেয়ার অভিযোগ উঠেছে। শত বছরের খালের জায়গা দখল করে গড়ে উঠেছে মার্কেট সহ অবৈধ স্থাপনা। অস্তিত্ব হারিয়ে খালগুলো এখন পরিণত হয়েছে নালায়। দখল দূষণের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হলেও মিলছে না প্রতিকার। খালগুলো দখলমুক্ত করার আশ্বাস উপজেলা প্রশাসনের। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দখল দূষণের কবল পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা খাল। স্থানীয় প্রভাবশালীরা খালটির দুপারে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় বন্ধ হয়ে পড়েছে খালের পানি প্রবাহ। এছাড়া খালের উপর বাসাবাড়ি, বাজারের ময়লা আবর্জনা ফেলায় এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পানি। হুমকির মুখে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে পরিবেশ। আমরা যাতায়াত করতাম, এখানটা 30বারও চলছে, বিশাল খাল ছিল। ওই অংশটা কেটে এখানে ভরাট করে খালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদের এখানকার দখলকে নিয়ে সে ওটা করছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই জায়গা বুঝাই দেওয়ার জন্য। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় খালের এমন মারাত্মক আকার ধারণ করেছে। ভরাট করে আমাদের প্রতি সম্পত্তি খাল কাইটা নেওয়া হয়েছে। জেনুইন সম্পত্তি, আমাদের কাগজপত্র আছে, আমরা খাল না দেই। খালের যে যতটুকু জায়গা ঠিক তার ততটুকুর ভিতরে কাজ করে, কিন্তু অন্যের জায়গার ভিতরে যাদের বসত বাড়ি আছে তাদের যেন সম্পত্তি যেন না যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন বলছে, খাল উদ্ধারে অবৈধ দখলদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই খালটি যাতে উদ্ধার করা হয়, এই প্রভাবশালীদের হাত থেকে এই খালটি উদ্ধার করা হয়। আমি সেখানে ইউনো মহোদয়, এসিডেন্ট মহোদয় ছিলেন, ওসি মহোদয় ছিলেন। আমি সেখানেও আইন শৃঙ্খলা মিটিং আমি বক্তব্য বলেছি। আমরা পুনরুদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করব। তার পূর্ণরূপ, আগের যে রূপ আছে সেটিকে আমরা সেই জায়গায় ফিরিয়ে কিভাবে নেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা করব। ব্রিটিশ আমলে তৈরি করা প্রায় 700 মিটার মশুরা খাল দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করলেও এখন প্রায় হারিয়ে গেছে সেটি। ভোজেশ্বর বাজার বন্দর হয়ে খালটি সরাসরি কৃত্তিনাশা নদীর সাথে যুক্ত। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছার বিরারিতে এখন সাজ সাজ রব। 3 দিন ব্যাপী উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। আয়োজকরা বলছে, রবীন্দ্র জন্মজয়ন্তী আনন্দঘন ও উৎসব মুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আলপনা আঁকা, ডেকোরেশন, লাইটিং সহ সাজসজ্জার কাজও প্রায় শেষ।
দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এ বিষয়ে আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহজাহান মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 133তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরের কবির চিত্তবিরোচিত কাচারি বাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন শ্বাস রব, এবং এই কাচারি বাড়ি কিন্তু ইতিমধ্যেই বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে এবং ফুলে ফলে সব প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক। আপনারা জানেন যে 3 দিন ব্যাপী যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছেন তার মধ্যে নাচ, গান, কবিতা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানমালা কিন্তু ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে শাহজাদপুরের কবির স্মৃতিবিজড়িত এই কাচারি বাড়ি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভক্ত অনুরাগীদের পদচারণা কিন্তু মুখরিত, এবং তারা এই কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে কিন্তু একটি শ্বাস রব বইছে এই শাহজাদপুরে। এবং আমরা কথা বলেছি আয়োজক কমিটির সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে এই কাচারি বাড়ি কিন্তু 3 দিন ব্যাপী যে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান মালা কর্মসূচি হাতে নিয়েছে এবং সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি থেকে সর্বশেষ তথ্য। শাহজাহান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। হবিগঞ্জে ধানের পোকা দমনে কীটনাশকের ব্যবহার হ্রাসকরণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডক্টর মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোসাদ্দেক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আবু সাইদ, বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার। দিনাজপুরের হাকিমপুর হিলিতে ধান কাটা যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় 50% ভর্তুকিতে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম উপস্থিত ছিলেন। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ প্রদ্যুৎ সরকার, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, সহসভাপতি এস প্রতাপ মুকুল, কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান সহ জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সরাইল ও নাসিরনগর উপজেলায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহার আলী সহ ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাচনকে রেখে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বিএসসি সহ আরও অনেকে। দিনাজপুরের ফুলবাড়িতে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল চেয়ারম্যান পদপ্রার্থী দিনরাত ভোটারদের বাড়িতে বাড়িতে, রাস্তাঘাট ও হাট বাজারে গিয়ে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ই-গভর্নেন্স ও উদ্ভাবন কমিটির আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের 14টি দল তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ফরহাদ হোসেনের উদ্ভাবনগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-গভর্নেন্স উদ্ভাবন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুদ্দিন।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করেছে যশোরের ছাত্রলীগ। সোমবার যশোর সিটি কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের নেতৃত্বে প্রধান অতিথি বক্তব্য দেন সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। গতকাল লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মানিকগঞ্জ শিবালয়ে শুরু হয়েছে ক্লিন মানিকগঞ্জ গ্রিন মানিকগঞ্জ গড়ার কার্যক্রম। সোমবার উপজেলার আয়োজনে শিবালয়, পাটুরিয়া ঘাট, আরিচা লঞ্চ ঘাট ও মহাদেবপুর বাস স্ট্যান্ডে প্লাস্টিক পণ্য রাখার ডাস্টবিন দেওয়া হয়। পুরো জেলাকে ক্লিন মানিকগঞ্জ গ্রিন মানিকগঞ্জ করার লক্ষ্যে খেজুর গাছের চারা রোপণ পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শুক্লা রানী দে সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কিশোরীদের আত্মবিশ্বাসী ও আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে শেরপুরে। শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন 4 মাস মেয়াদী এ কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ রাজিব উল আহসান সহ অনেকে। চাকুরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে 35 চেয়ে সুপারিশ করায় শিক্ষামন্ত্রী ও জাতীয় সংসদ সদস্যগণ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের অভিনন্দন ধন্যবাদ জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে চাকুরিতে আবেদনের বয়স সীমা 35 চায় ব্রাহ্মণবাড়িয়া পরিষদ। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হেলাল মুন্সি সহ আরও অনেকে। নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্য দূরীকরণের দাবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও পল্লী বিদ্যুৎ অফিসে কর্মচারীরা পালন করছে কর্মবিরতি। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মাস্টার রোলে কর্মরত এসব কর্মচারীরা দিনব্যাপী তাদের কর্মবিরতির ডাক দেয়। দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে বলে নিশ্চিত করে আন্দোলনরতরা। গত 2 দিন পূর্বে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বাসের হর্ন দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের 2 গ্রুপের সংঘর্ষে আলফা মাহেন্দ্রা 3 হুইলার ভাঙচুর করায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ অর্থ তুলে দেন শ্রমিক নেতারা। বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ জিয়াউর রহমান বিপ্লবের পক্ষে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও মালিকদের আর্থিক সহায়তা করেন মাহেন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল। আর উপস্থিত ছিলেন আজিম দেওয়ান সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ। বগুড়ার শিবগঞ্জের খয়রাট পুকুরে সাধারণ কৃষককে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার কথা বলে তা পূরণ না করে অতিরিক্ত হারে ভাড়া আদায় করায় নিউ শাহ সুলতান হিমাগার 2 মালিকের প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিল্টন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক সহ অনেকে। দর্শক, এই ছিল এখনকার জেলা সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।